أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছে না? গতকালকে আলোচনা ছিল ফৌজদারি কার্যবিধি আইনের প্রাথমিক আলোচনা। কি আসতেছে এগুলা? ঠিক আছে, আচ্ছা, যা বলতেছিলাম, ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালে 22শে মার্চ প্রণীত হয়। 1898 সালের এই আইনটাকে একটা পদ্ধতিগত আইন বলা হয়। এই আইনের মাধ্যমে পুলিশ অফিসার, আদালত, ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর সহ বিচার বিভাগীয় অন্য অন্য ব্যক্তিরাও এই আইনের মাধ্যমে কার্যক্রম বা ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এটা শুধু ফৌজদারি কার্যবিধির জন্য পদ্ধতিগত আইন নয়, অন্যান্য আইনের জন্য এই আইন থেকে পদ্ধতি নিতে হয়। ফৌজদারি কার্যবিধি আইন অধ্যায় হলো 46টা, তফসিল হলো 5টা। আমরা পাই প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিলের আংশিক আলোচনা ছিল যে তফসিল বলতে তফসিলের মাধ্যমে আমরা কি জানবো। একটা তফসিলের মাধ্যমে জানা যায় অপরাধটা কি ধরনের, মানে অপরাধের নাম কি, অপরাধটা কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কিনা, অপরাধটা কি আমলযোগ্য কিনা, মীমাংসাযোগ্য কিনা, জামিনযোগ্য কিনা, কোথায় বিচার হবে, কি পরিমাণ দণ্ড প্রদান করা যায়। দণ্ডবিধি আইনের যতগুলো অপরাধ আছে এই সমস্ত অপরাধগুলোর বিবরণ ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল থেকে জানা যায়। ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল থেকে এগুলো জানা যায়। আচ্ছা, ধারা সর্বশেষ হলো 565। এক ধারার আলোচনা ছিল এই আইন ফৌজদারি কার্যবিধির নাম হবে 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন, এবং এটা 1898 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে। তাহলে প্রণীত এক জিনিস আর কার্যকর এক জিনিস। তাহলে প্রণীত মানে আইনটা কখন প্রণীত হয়েছে? 1898 এর আগে থেকে ফৌজদারি হয়েছে, কিন্তু 1898 নামে আমরা অভিহিত করবো এখন। তাহলে প্রণীত হলো 22শে মার্চ, আর কার্যকর হলো কি 1 জুলাই থেকে, এবং সমগ্র বাংলাদেশের জন্য এই আইনটা প্রযোজ্য হবে। 2 ধারা বাতিল, 3 ধারা 3-এর 1 বাতিল, 3-এর 2 পূর্বেকার শব্দ সমূহ কিছু ব্যবহৃত হয়েছে। এখন বর্তমানে কি শব্দ হয় এগুলো খুব জরুরি না। 4 ধারার সংখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ পুরো আইনটা পড়ার জন্য। ফৌজদারি কার্যবিধি 4-এর 1-এর ক হলো অ্যাডভোকেট। যে ব্যক্তি আইনানুগভাবে বাংলাদেশের যে কোনো আদালতে আইন ব্যবসায় নিয়োজিত হতে পারে এরকম ব্যক্তিদেরকে বলা হয় অ্যাডভোকেট, উকিল অথবা মুক্তার। আইনানুগভাবে বাংলাদেশের যে কোনো আদালতে আইন ব্যবসা করতে পারেন, হ্যাঁ। 4-এর 1-এর ডাবল ক হলো অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল আসলে কি? অ্যাটর্নি জেনারেল হলো সরকারের যিনি আইন উপদেষ্টা বলতে পারেন, বা সরকারের যিনি আইন সম্পর্কে পরামর্শদাতা এবং সরকারকে আইনি সহায়তা করার জন্য, সরকারকে আইনের মাধ্যমে সহায়তা করার জন্য সরকারের যে সবচেয়ে বড় কর্মকর্তা বা সরকারি একজন আইন পরামর্শক বলা যায়, উনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে একজন অ্যাটর্নি জেনারেল আছে, 2 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আছে, 37 জন ডেপুটি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছে, 73 অথবা 75 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আছে বাংলাদেশে। হ্যাঁ, অতএব বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল ওনারা সবাই বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত, ডেপুটি, সহকারী এবং কি সরকারি আইনজীবী যারা, ওনারা সবাই অ্যাটর্নি জেনারেল হিসেবে গণ্য হবে। এরপরে আসেন 4-এর 1-এর খ, জামিনযোগ্য অপরাধ বা বেইলেবল অফেন্স। যে অপরাধের জন্য
ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে এবং প্রচলিত অন্য অন্য আইনে অপরাধীর জন্য জামিনের ব্যবস্থা আছে। সেই সকল অপরাধকে বলা হয় জামিনযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল, তাহলে দ্বিতীয় তফসিল মানে কোন আইন? দণ্ডবিধি আইনের বিবরণ। এবং অন্যান্য আইনেও যে অপরাধগুলো জামিনের ব্যবস্থা আছে সেই সকল অপরাধগুলোকে বলা হয় কি অপরাধ? জামিনযোগ্য অপরাধ। আর যেগুলো জামিনের ব্যবস্থা নাই সেগুলোকে বলা হয় জামিনের অযোগ্য অপরাধ। 4-1 হলো অভিযোগ। কোনো ব্যক্তির বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয় বা অপরাধের জন্য কোনো ব্যক্তিকে যে অভিযুক্ত করা হয়, এটার যে বিবরণটা, এটার যে সারমর্মটা, এটাকে অভিযোগ বলা হয়। 4-1 এটাই লিখবেন। বইয়ের ভাষায় বলতেছে, এক সময় পড়ানো হইতো এভাবে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে নালিশ করা হয় তাকে অভিযোগ বলা হয়। এটা একটা গাইড বইয়ের ভাষা। আর মূল বইয়ে বলতেছে অভিযোগ বলতে বোঝায় এক বা একাধিক দফা বা শিরোনাম সম্বলিত দফা বা শিরোনামের অন্তর্ভুক্ত হইবে। এটাও বুঝতে কঠিন হবে। তাহলে একদম মূল বইয়ের ভাষ্যতে যে কথাটা বলছে অভিযোগ কাকে বলে, এটা আমরা লিখব, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধের চার্জ গঠন করা হয়, কি অপরাধ, কখন করছে, কোথায় করছে, কিভাবে করছে, এই যে বিষয়গুলা, এটাই তার একটা, এটাই হলো অভিযোগ বা চার্জ। ও হলো রাষ্ট্রীয় করণিক। রাষ্ট্রীয় কার্য সম্পাদনের লক্ষ্যে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রীয় করণিক বলা হয়। 4-1 হলো আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সেগুলোকে বলা হয় আমলযোগ্য অপরাধ। যে মামলার জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সেগুলোকে বলা হয় আমলযোগ্য মামলা। আর ঢতে বলতেছে আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা। যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তারও করতে পারে না সেগুলো আমলের অযোগ্য অপরাধ। যে মামলার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না সেগুলোকে বলা হয় আমলের অযোগ্য মামলা। 4-1 হলো অনুসন্ধান বা ইনকোয়ারি। আদালত অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত, যে আপনাদের সব প্রশ্ন আমি লাস্টে নিব। জামিনের অযোগ্য আর আমলযোগ্যের মধ্যে পার্থক্য কি? আমলযোগ্য মানে বড় অপরাধ, আর জামিনযোগ্য মানে এটা এমন একটা অপরাধ, বড় ছোট আসলে মূল বিষয় না। জামিনযোগ্যের ক্ষেত্রে অনেক সময় বড় অপরাধও জামিনযোগ্য হইতে পারে, অনেক সময় বড় অপরাধগুলো জামিনযোগ্য হইতে পারে। তাহলে পার্থক্যটা আসলে কি? আমলযোগ্য হলো যেটার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, এটা আপাতত। আমলযোগ্য মানে যেটার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। আর জামিনযোগ্য মানে যেটা অপরাধের জন্য জামিনের ব্যবস্থা আছে। তাহলে যে অপরাধের জন্য জামিনের ব্যবস্থা আছে, এখন যদি বলেন জামিন কি জিনিস, তাই না? যে জামিনযোগ্য পড়তেছি, জামিন কি? তাহলে জামিনের সংজ্ঞা আবার ফৌজদারি লাস্টের দিকে আমরা পাবো, ফৌজদারি 496-97 ধারায়। ওইখানে ভাষ্যতে বোঝা যায় যে জামিন হলো এমন একটা বিষয় যে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পুলিশ হেফাজত থেকে অথবা আদালতের হেফাজত থেকে সাময়িক সময়ের জন্য মুক্তি প্রদান করাকে জামিন বলা হয়। বেল, যেটাকে ইংরেজিতে বলা হয় বেল, জামিন। অর্থাৎ আপনাকে আপাতত সাময়িক সময়ের জন্য ছেড়ে দিলাম, পরবর্তী নির্দিষ্ট সময় বিচারের প্রয়োজনে আবার এসে হাজির হয়ে যাবেন, এই মর্মে তাকে ছেড়ে দেওয়া হয়। মাঝখানে কিছু শর্ত থাকে। শর্তগুলা কি? তার কাছ থেকে জামানত নেওয়া হয়, কোনো জামিনদারের স্বাক্ষর নিতে হয়, তার কাছ থেকে মুচলেকা নিতে হয়, অথবা আদালতের বিশেষ কোনো আদেশ থাকতে হয়। এই প্রেক্ষাপট অনুসারে কোনো একজন আসামিকে জামিন দেওয়া যায়। অপরাধটা জামিনযোগ্য হলেও দেওয়া যায়। অপরাধ যদি জামিনের অযোগ্য হয় সেই ক্ষেত্রেও কিন্তু আসামিকে জামিন দেওয়া যায়। আচ্ছা, ওটার পরের আলোচনা। 4-1 কি বলতেছিলাম? ইনকোয়ারি বা অনুসন্ধান। অনুসন্ধান বা ইনকোয়ারি হলো এমন একটা বিষয় যে অপরাধ, এমন একটা কাজ, আদালতে বিচার কার্যক্রম শুরু হবে। তো বিচার কার্যক্রম শুরু হবে, এটা হলো একটা চূড়ান্ত কাজ। এর আগে এই অপরাধ সম্পর্কে প্রাথমিকভাবে একটা যে কাজটা করবে আদালত বা ম্যাজিস্ট্রেট, সেটা হলো ইনকোয়ারি বা অনুসন্ধান। আর ঠতে হলো কি? তদন্ত। পুলিশ অফিসার অথবা আদালতের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, ম্যাজিস্ট্রেট নয়, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য যে কাজটা করে, পরিচালিত করে, সেটাকে বলা হয় ইনভেস্টিগেশন বা তদন্ত। এখন অনুসন্ধানের সংজ্ঞা লিখবেন, তদন্তের সংজ্ঞা লিখবেন। এটার ক্ষেত্রে পুলিশ প্রবিধানে 613 বিধি ব্যবহার করতে হবে। প্রবিধানের গুরুত্বপূর্ণ বিধিগুলো আমরা ফৌজদারির সাথে পড়ে ফেলবো।
তো গুরুত্বপূর্ণ গুলো যদি ফৌজদারির সাথে পড়ি তাহলে আপনার পিআরবি পড়ার সময় বা প্রবিধান পড়ার সময় অনেকটা সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, একটা নির্দিষ্ট বছরের প্রশ্ন দেখে পরের বছরের প্রস্তুতির চিন্তা করা যায় না। কারণ কি জানেন? যেমন এই বছর প্রশ্ন হয়তো অনেকে বলতেছে সহজ হয়েছে আর কি এটা। আচ্ছা, আমি আমি বলি যে এটা সহজ কিনা, সহজ কোনো সময় না আসলে। তো তুলনামূলক গতানুগতিক আগের ধাঁচে প্রশ্ন হয়েছে, আগামী বছর যে এরকম হবে এটার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। এটা কেউ বলতে পারবে না যে আগামী বছরও প্রশ্ন মনে হয় এরকমই হবে। তো প্রশ্ন যেমনই হোক এটা আমার দেখার বিষয় না। আমরা যদি বই পড়ি, মূল বই পড়ি, প্রশ্ন যেখান থেকেই হোক আর যেভাবেই হোক, পরীক্ষার হলে আমাদের সবই কমন পড়বে ইনশাল্লাহ। বুঝাইতে পারছি এটা? এবেন আমরা গত বছরের এই যে 24 সালের পরীক্ষার ক্ষেত্রে আমরা যে ক্লাস পরীক্ষাগুলো নিছি, ক্লাস পরীক্ষা এবং লাস্টে একটা ছোটখাটো সাজেশনের মতো তৈরি করে দিছিলাম। আপনারা দেখবেন যারা পুরাতন আছেন বা তাদের সাথে কথা বলে দেখবেন, নতুন যারা, 95% প্রশ্ন আমাদের এখান থেকে কমন, 95, আমি মিলাই দেখছি একদম সব। মানে আমি ক্লাসে পরীক্ষা নিছি, পদোন্নতি পরীক্ষার হলে আসছে আর ক্লাসে নেই নাই এমন কোনো প্রশ্ন পরীক্ষার হলে আসে নাই। বুঝাইতে পারছি কি বলছি? এবং লাস্ট দিন পর্যন্ত আমি এমন প্রশ্ন দিছি, বলছি যে এই গাইড থেকে কিন্তু প্রশ্ন হবে। কারণ ইন্সপেক্টরশিপের প্রশ্ন দেখে আমরা বুঝছি যে এই গাইড থেকে প্রশ্ন হচ্ছে। এগুলা পিডিএফ করে দিয়ে দিছি, পরের দিন দেখা যাচ্ছে যে দণ্ডবিধির সমাধানগুলো সব এখান থেকেই হয়েছে। মানে এটা বলতেছি না যে আমরা সব জানি, কিন্তু এটা গতিতে বোঝা যায়। কারণ কনস্টেবল এএস এর পরীক্ষার প্রশ্নগুলা এর আগে যখন ইন্সপেক্টরশিপ পরীক্ষার প্রশ্নগুলো হয়, অনেকটা এখান থেকে কিছু প্রশ্ন চলে আসে, এটা প্রতি বছর এরকমটা বোঝা যায়। কিছু রুলস এরকম হয়ে যায় আর কি এরকম। যাই হোক, ওইটা পরীক্ষা আর অনেক পরের বিষয়, ওইটা নিয়ে এখনই চিন্তা করার প্রয়োজন নাই। আপনি নিজেই বুঝবেন যে পরীক্ষা কিরকম হইতে পারে, আল্লাহ ভরসা। এরপরে আমরা পড়ছি আপনার কি অনুসন্ধান পড়ছি, তদন্ত পড়লাম। অনুসন্ধান তদন্তের ক্ষেত্রে আমরা সংজ্ঞা, প্রবিধান কি লিখবো? পুলিশ প্রবিধানের 613 বিধি, 613 বিধি লিখতে হবে এটার সাথে। হ্যাঁ, পিআরবি লিখবো না, পুলিশ প্রবিধান লিখবো। এরপর হলো ফৌজদারি কার্যবিধি 4-এর 1, এটা রয়ে গেছে মাঝখানে, বর্গীয় নালিশ। কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক অথবা লিখিতভাবে যে অভিযোগ করা হয় তাকে নালিশ বা কমপ্লেন বলা হয়, কমপ্লেন্ট। তবে পুলিশ রিপোর্ট এই নালিশের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে না বা অনুষঙ্গ হবে না। এরপর আসেন ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর 1, মধ্যাহ্ন অপরাধ যে কাজ করলে শাস্তি হয় অথবা আইনের বাইরে কোনো কাজ করাকেই অপরাধ বলা হয়। ফৌজদারি কার্যবিধি 4-এর 1 মধ্যাহ্ন, পেনাল কোড বা দণ্ডবিধি আইনের 40 ধারা। 4-এর 1 তো হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে? ওসি সাহেব বলি আমরা, এই তো ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে উনি যদি থানায় না থাকে, তাহলে উনার নিচে থানায় অন্য অফিসার যে থাকবে উনার নিচে। নিচে বলতে কত দূর পর্যন্ত যাবে? কনস্টেবলের উপরে, তাই তো? তাহলে ওসি সাহেবের অনুপস্থিতিতে ওসি সাহেবের নিচে কনস্টেবলের উপরে যারা দায়িত্ব পালন করবে তারাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অথবা সরকার যাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অভিহিত করবেন তিনিও ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অভিহিত হবেন। এটার সাথে আমরা ব্যবহার করব পুলিশ প্রবিধানের 201 বিধি, 201 বিধি। 4-এর 1 ধ, ধতে বলতেছে থানা। তাহলে থানা হলো পুলিশ প্রশাসনের একটা মূল কেন্দ্রবিন্দু। হ্যাঁ, আমাদের পুলিশিং কার্যক্রমে মামলা রুজু সাধারণত কোথায় হয়? পুলিশি কার্যক্রমের ক্ষেত্রে মামলা থানায় রুজু করা হয়। তাহলে অপরাধ দমন করার জন্য সরকার ঘোষিত নির্দিষ্ট স্থান বা ঘাঁটিকে থানা বলা হয়। 4-এর 1 হলো পাবলিক প্রসিকিউটর, যে ব্যক্তিকে সরকার মোকদ্দমা পরিচালনা করার জন্য নিয়োজিত করেন। সরকার কোনো এলাকায় বা কোনো জেলায় কোনো মোকদ্দমা পরিচালনা করার জন্য যে ব্যক্তিদেরকে নিয়োজিত করেন, এক বা একাধিক ব্যক্তি, তাদেরকে পাবলিক প্রসিকিউটর বলা হয় বা সরকারি বা রাষ্ট্রপক্ষের উকিল বলা হয়, বা তাদেরকে সংক্ষেপে পিপি বলা হয়। কি বলা হয়? পিপি। অনেক ক্ষেত্রে জিপি বা জেনারেল প্রসিকিউটর বলা হয়। ওনাদের আবার সহকারীও থাকে এপিপি। হ্যাঁ, এগুলা অর্থাৎ একটা জেলায় রাষ্ট্রপক্ষের যে মামলা পরিচালনাকারী ব্যক্তি তিনি হলো কি পাবলিক প্রসিকিউটর। এই ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 4 ধারার সংজ্ঞাগুলো। লাস্টে আছে উপজেলা, দরকার নাই। ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর
দ্বারা দুইয়ের দুই গুলো প্রয়োজন নাই, আমরা চারের এক গুলা পড়লাম। তাহলে এক নজরে নেন সংক্ষেপে আমরা চার দ্বারা কি সংখ্যাগুলা পড়লাম। চারের একের ক অ্যাডভোকেট, চারের একের ডাবল ক অ্যাটর্নি জেনারেল, চারের একের খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ, চারের একের গ অভিযোগ, চারের একের ঘ উমতে হলো রাষ্ট্রীয় করণিক, চতে হলো আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। আর এটার সাথে মিলে পড়ে নেবেন ঢ আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা। চারের একের টতে ইনকোয়ারি বা অনুসন্ধান, ঠতে হলো তদন্ত, বর্গীয় যে হলো নালিশ, মূর্ধন্য হলো অপরাধ, ততে হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধতে হলো থানা, আর দন্তান্ন হলো পাবলিক প্রসিকিউটর, ডতে হলো বিচার বিভাগীয় কার্যক্রম যেখানে আইনানুগভাবে শপথ গ্রহণ করা হয়, দরকার নাই। ইয়তে হলো হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্টের আপিল ও রিভিশনের জন্য হাইকোর্ট বিভাগকে বোঝায়, এগুলো দরকার নাই। আচ্ছা, পাঁচ ধারাটাও খুব গুরুত্বপূর্ণ। পাঁচ গতকালকে পাঁচ ধারা পর্যন্ত ছিল, পাঁচের এক ছিল হলো দণ্ডবিধি আইন। দণ্ডবিধি আইন কি বুঝছেন? দণ্ডবিধি আইন মানে অপরাধের বিধান, যেগুলো দণ্ডবিধি আইন হলো একটা বিধিবদ্ধ আইন, যেখানে শুধু অপরাধের বিবরণ দেয়া আছে। রাষ্ট্রদ্রোহ, বেআইনি সমাবেশ, দাঙ্গা, চুরি, ডাকাতি, দস্যুতা, খুন, অপরাধজনক নরহত্যা, হ্যাঁ, অনধিকার প্রবেশ, প্রতারণা, মানহানি, বল প্রয়োগ, যা আছে যত অপরাধ দেখবেন এগুলোকে ফৌজদারি অপরাধ বলা হয়। দণ্ডবিধি আইনের যে অপরাধগুলা, এই অপরাধগুলাকে কি বলা হয়? ফৌজদারি অপরাধ বলা হয়। তাহলে এই যে ফৌজদারি এক দণ্ডবিধি আইন 511টা ধারা, 511টা ধারার ভিতরে 250-র মতো অপরাধ আছে এখানে, 200-250-র মতো অপরাধের ধারা আছে এখানে শাস্তি সম্পর্কিত। আচ্ছা, বা তারও বেশি। এই যে অপরাধগুলার অনুসন্ধান, তদন্ত, বিচার হবে কোন আইনে হবে? তাহলে দণ্ডবিধি আইনের অপরাধ একটা নাম বলেন আপনি মনে মনে। দণ্ডবিধির একটা অপরাধ খুন, কোন আইনে শাস্তি হয়? দণ্ডবিধি আইনে। চুরি করলে কোন আইনে শাস্তি হয়? দণ্ডবিধি। তাহলে চুরির মামলার তদন্তে কি দণ্ডবিধি আইনের বিধানে হবে নাকি ফৌজদারি কার্যবিধির বিধানে হবে? অনুসন্ধান কি দণ্ডবিধির বিধানে হবে নাকি ফৌজদারির বিধানে হবে? তাহলে এইগুলার সব কিছু, চুরি, ডাকাতি, দস্যুতা, এগুলার অনুসন্ধান, তদন্ত, বিচার ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে হবে। পাঁচের এক দ্বারা। এখন কি বাংলাদেশে কি শুধু দণ্ডবিধি আইনের অপরাধ, অন্য অপরাধ হয় না? মাদকদ্রব্যের অপরাধ হয় না? সাইবার অপরাধ হয় না? সড়ক পরিবহনে অপরাধ হয় না? হয় কি না? এসিডের অপরাধ হয়, ভোক্তা অধিকারের অপরাধ হয়। ওগুলোর অনুসন্ধান, তদন্ত, বিচার কিভাবে হবে? ওগুলাও পাঁচের দুই দ্বারাই বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের অধীনেই হবে। তাহলে পাঁচ ধারাটা যদি আমরা সার্বিকভাবে দেখি, পাঁচ ধারার মূল আলোচনা হলো দণ্ডবিধি সহ অন্যান্য সকল আইনের অপরাধের অনুসন্ধান, তদন্ত এবং বিচার 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের অনুসন্ধান, তদন্ত এবং বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই পরিচালিত হবে। এটা হলো পাঁচ ধারার মূল আলোচনা। হ্যাঁ, এই ছিল ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের আলোচনা ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। এই ধারার আলোচনা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 6 ধারা থেকে ফৌজদারি কার্যবিধি আইনের 25 ধারা পর্যন্ত। 26, 27 তো নাই, বাতিল। এখানে সব কটা দ্বারার প্রয়োজন নাই, এখানে 3টা 4টা দ্বারা পড়লেই হবে, সবগুলো দ্বারা পড়ার কোনো প্রয়োজন নাই। তাহলে প্রথম অধ্যায় প্রারম্ভিক বা ভূমিকা অধ্যায়, পরবর্তী অধ্যায় হলো ফৌজদারি কার্যবিধি আইনের 6 থেকে 25 ধারা। তৃতীয় অধ্যায় হলো, তাহলে এটা কি ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। আজকে আমরা আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে কিছু আলোচনা করব। এরপর হলো ফৌজদারি আদালতের ক্ষমতা। ফৌজদারি আদালতের ক্ষমতা। তাহলে ফৌজদারি আদালতের ক্ষমতা সম্পর্কিত আলোচনা ফৌজদারি কার্যবিধি আইনের 28 ধারা থেকে শুরু করে ফৌজদারি কার্যবিধি আইনের 41 ধারা পর্যন্ত হলো তৃতীয় অধ্যায়। ফৌজদারি আদালতের কি ক্ষমতা, কি কি ক্ষমতা, কোন আদালত কতটুকু দণ্ড প্রদান করতে পারে, কোন আদালত কিভাবে বিচার করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এর পরবর্তী অধ্যায় হলো ফৌজদারি কার্যবিধানের চতুর্থ অধ্যায়, 42 থেকে 45 ধারা। এভাবে অধ্যায় ভিত্তিক মনে রাখবেন, কারণ এমসিকিউ প্রশ্ন হয়। কিরকম এমসিকিউ প্রশ্ন হয়? যেমন প্রশ্ন হয় আপনার যে ফৌজদারি কার্যবিধান আইনের চতুর্থ অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু কি? গ্রেপ্তার সম্পর্কিত, পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে সাহায্য সম্পর্কিত, নাকি আপনার পরোয়ানা প্রদান সম্পর্কিত? এরকম এমসিকিউ কিন্তু অধ্যায় ভিত্তিক হয়। তাহলে ফৌজদারি কার্যবিধানের অধ্যায় ভিত্তিক ধারা সহ একটু মেলে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, ফৌজদারি সাক্ষ্য আইন দণ্ডবিধির ক্ষেত্রে মনে হয় না, না পরে বলবো না। আচ্ছা, যাই হোক, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় অধ্যায়ের ভিতরে কয়েকটা ধারা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই বছরও প্রশ্ন হয়েছে এএসআই থেকে এসআই পদে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের পার্থক্য। অনেকে পরীক্ষা শেষে বলতেছে
যে এই অনেক, অনেকে বলছে এটা যে স্যার অনেক গাইড আমার কাছে আছে, একমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের পার্থক্য শুধুমাত্র আপনার গাইডে দেয়া আছে। ইভেন আমরা প্রত্যেকটা বছরই এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের বিষয়গুলো সম্পর্কে অনেক আলোচনা করি ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে। যাই হোক, তাহলে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনাটা কি পড়বো? ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো ফৌজদারি কার্যবিধানের 6 ধারা। মোস্ট ইম্পর্টেন্ট এটা। যদি ফৌজদারি কার্যবিধানের 6 ধারা সম্পর্কে ভালো ধারণা না হয়, তাহলে আপনার সারা বছরই এই জটিলতা থেকে যাবে, এই অসুবিধার ভিতরে আপনি বারবার পড়বেন। এখন আপনার নাম রুকনুজ্জামান, আপনি পুলিশে চাকরি করেন। এখন আপনি যদি এসআই কোনটা, ইন্সপেক্টর কোনটা না বুঝেন, একজন এসে বলতেছে পুলিশ সুপার আমি, আপনি চিনেন না। একজন এসে বলতেছে আমি ডিআইজি, আপনি বুঝেন না। তাহলে অসুবিধায় পড়বেন কি না? র্যাঙ্ক যদি আপনি না বুঝেন, তাহলে বিপদ আছে কিনা? তাহলে আপনার পুলিশ হিসেবে কিন্তু সবাই কোনটা এসআই কোনটা এসপি কোনটা ডিআইজি আমরা বুঝি এটা মোটামুটি, অনেকেই। ঠিক আপনি এই সারা বছর পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে যে পরিমাণ পুলিশ সুপার ডিআইজি শব্দ শুনবেন, তার চাইতে 5 গুণ বেশি শব্দ শুনবেন ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা। পদোন্নতি পরীক্ষার পড়াশোনার ক্ষেত্রে যতবার পুলিশ শব্দ শুনবেন, তার চাইতে 3-4 গুণ বেশি শুনবেন ম্যাজিস্ট্রেট শব্দগুলা। আর এই ম্যাজিস্ট্রেট সম্পর্কে সারা বছর প্রত্যেকটা আইনে, সাক্ষ্য আইন বলেন, আপনার ওই পুলিশ প্রবিধান বলেন, অন্য অন্য আইনের মাইনর অ্যাক্টের ক্ষেত্রে বলেন, প্রচুর পরিমাণ ম্যাজিস্ট্রেট শব্দগুলা পাবেন। আচ্ছা, এখন তো ম্যাজিস্ট্রেট সম্পর্কে জানা দরকার আছে না? যদি আজকে ফৌজদারি কার্যবিধানের 6 ধারা বুঝেন, তাহলে আর সারা বছর আপনার ম্যাজিস্ট্রেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতএব এটা এমন একটা গুরুত্বপূর্ণ ধারা, এটা বোঝা খুব জরুরি, খুব জরুরি এটা জানাটা। তো আজকে যদি একটু অবহেলা করেন এটা বুঝতে গিয়ে, তাহলে কিন্তু পরবর্তীতে আবার খালি জিজ্ঞেস করতে হবে। কখনো দেখেন কিরকম শব্দ শুনবেন, কখনো শুনবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো শুনবেন জেলা ম্যাজিস্ট্রেট, কখনো শুনবেন নির্বাহী অফিসার, এরকম। কখনো শুনবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কখনো শুনবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কখনো দ্বিতীয় শ্রেণীর, কখনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কখনো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কখনো অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। অনেকগুলো নাম না? অনেক নাম, ম্যাজিস্ট্রেটের অনেকগুলা পর্যায়। তো এই শুধুমাত্র 6 ধারাটা যদি ভালো করে বুঝেন, তাহলে আপনি ম্যাজিস্ট্রেট সম্পর্কে আর কোনো অসুবিধা হবে না। যেরকম কিনা আপনার পুলিশের র্যাঙ্ক বেস নিয়ে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে পুলিশের র্যাঙ্ক বেস চিনতে কিন্তু আমাদের সময় লাগছে একটু, কিন্তু ফৌজদারি কার্যবিধানে 6 ধারা বুঝতে বেশি সময় লাগবে না, 2-4 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো আমরা যে অধ্যায়টা পড়তেছি এটা হলো ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। ফৌজদারি আদালতের একটা শ্রেণী বিভাগ। বাংলাদেশের আদালত তো ফৌজদারি আদালত আছে, দেওয়ানি আদালতের কার্যক্রম আছে আলাদাভাবে। তো এই ফৌজদারি আদালতটা সুপ্রিম কোর্ট ব্যতীত, কি ব্যতীত? বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা অর্থ সংহিত ব্যতীত, মানে সুপ্রিম কোর্ট এবং এর সাথে জড়িত যেগুলো আছে, সুপ্রিম কোর্টের ভিতরেও ফৌজদারি কার্যক্রম হয়, ফৌজদারি মামলার আপিল, রিভিশন, এগুলার কার্যক্রম চলে। এখন 6 ধারায় বলতেছে সুপ্রিম কোর্ট বাদে, সুপ্রিম কোর্ট বাদ দিয়ে বা সুপ্রিম কোর্ট ব্যতীত বা সুপ্রিম কোর্টের সাথে জড়িত যেগুলো আছে এগুলো ব্যতীত। তাহলে সুপ্রিম কোর্টের সাথে জড়িত কে আছে এটা আমাদের জানার প্রয়োজন নাই। যদি জানতে চান জানতে পারেন। সুপ্রিম কোর্টের শাখা হলো 2টা। বাংলাদেশ সুপ্রিম কোর্ট কয়টা অংশে বিভক্ত? সুপ্রিম কোর্টের 2টা শাখা, একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা হলো আপিল বিভাগ। হ্যাঁ, অনেকে জানেন বিষয়টা। সুপ্রিম কোর্টের 2টা শাখা, একটা হলো আপিল বিভাগ আর একটা হলো কি হাইকোর্ট বিভাগ। তো এই দুইটার ভিতরে আবার সিনিয়র কে? একটা হলো আপিল বিভাগ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। এই দুইটার ভিতরে সিনিয়র কে জানেন? জানা আছে? না জানলেও চলবে। আমরা শুধু যে পরীক্ষার জন্যই পড়বো এরকম কিছু না, এর বাইরেও কিছু জানার চেষ্টা করবো। হ্যাঁ, এগুলো জানতে হবে। তাহলে হলো আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগের চাইতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হলো সিনিয়র বিভাগ। কারণ যখন দেখবেন প্রধান বিচারপতি হচ্ছে, আপিল বিভাগের বিচারপতিগণ যারা থাকে তারা ওইখান থেকে প্রধান বিচারপতি হয় কিন্তু পরবর্তীতে। আচ্ছা, যাই হোক, ওদিকে আমরা যাবো না এখন। তাহলে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ ব্যতীত বাংলাদেশের কয় শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে? এমসিকিউ প্রশ্ন। বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে। একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে সুপ্রিম কোর্টের বাইরে গিয়া ফৌজদারি মামলার বিচার কার্যক্রম করতে গিয়ে কয়টা আদালত থাকবে বাংলাদেশের? দায়রা আদালত,
ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে আদালত আমরা দুইটা ভাগ পাইলাম। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের আমাদের আপাতত কোনো প্রয়োজন নাই। তাহলে প্রশ্ন, বাংলাদেশে কয় ধরনের ফৌজদারি আদালত আছে? কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? এক, দুই, তিন। এমসিকিউ প্রশ্ন হয় এগুলো থেকে। দুই শ্রেণীর। কি কি? দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। আচ্ছা, তাহলে এই আদালতের বিচার কার্যক্রম গুলো এখানে ছয়ের এক আছে, একের ক খ, দুইয়ের ক খ, তিনের ক খ গ ঘ। আপনি এক দুই তিন মুখস্থ করার দরকার নাই, শুধু মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন। এক দুই তিন আপনি এগুলো কয়েকদিন পরে আপনার অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আদালত হলো দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। এখন আদালতের, হ্যাঁ হ্যাঁ আমি অনেকবার বলবো, আপনি আপনি এমন কোনো টেনশন করবেন না যে কথাটা শুনে যাচ্ছে। আমি অনেক রিপিট করি কথাগুলা, কারণ ক্লাসটা একদম নতুন শুরু হয়েছে। এই জন্য এমন অনেকে আছেন একবার দুইবার শুনে বুঝতে পারবেন না, অনেকবার শুনতে হবে কথাগুলো। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, আমি বলবো। তাহলে আদালত হলো দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে এই আদালতগুলোতে বিচার কে করবে? বিচার যে করবে তারা কি বিচারক না? মানে কি ম্যাজিস্ট্রেট? তাহলে ম্যাজিস্ট্রেট হবে কয় ধরনের? দুই ধরনের। এটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট, আর এটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে আদালত পাই দুই ধরনের, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। আচ্ছা, এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, আপনারা উত্তর দিবেন। আমি কিন্তু প্রশ্ন করি ক্লাসে প্রচুর, বুঝছেন? আপনার উত্তর দেওয়ার অপশন আছে, যদি বলেন কিভাবে লিখবো, ওই যে এখানে দেবেন একটা অপশন, চার্ট একটা অপশন লেখা আছে না, ওখানে ক্লিক করবেন, দেখবেন ওইখানে লেখার অপশন আছে। হ্যাঁ, ওইখানে গিয়ে লিখবেন, লিখলে এটা স্ক্রিনে বসবে, আমরা দেখতে পারবো। হ্যাঁ, আর যাদের সুযোগ হয়, বেড়াকে থাকেন বা ওইরকম পরিবেশ আছে, তাহলে ভিডিও মোডে থাকার চেষ্টা করবেন ক্লাসে। হ্যাঁ, কারণ ক্লাস যেহেতু এটা অনলাইনের একটা ক্লাস, ভিডিও মোডে থাকলে হয় কি একটু আপনাদেরকে দেখা যায়, যে স্ক্রিনে যদি লুক দেখা যায় তাহলে ক্লাসের একটা পরিবেশ সৃষ্টি হয়। হ্যাঁ, এর বাইরে আর কোনো কিছু না, যদি রেস্ট্রিকশন কোনো না থাকে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আর কি তাদের জন্য। হুম। আর ভিডিও মোড দেখবেন, ভিডিও অপশন লেখা আছে, এটার উপর চাপ দিলে আপনার ছবি চলে এখানে আসবে ভিডিও মোডে। আপনারা আমাকে দেখবেন, আমরা আপনাদেরকে দেখবো, এইভাবে তো একটা পরিচয় হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাসে আসলে অনেকের সাথে পরিচয় হয় না। এই গত 24 সালে মিনিমাম প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট পড়াইছি, দুইটা তিনটা ব্যাচ মিলায়। তো ওইখানে এই সারা বছরে 1-150 লোকের সাথে পরিচয় হয়। কাদের সাথে পরিচয়টা হয়? যারা অল টাইম যোগাযোগ রাখে ফোনে, এবং যারা ভিডিও মুডে থাকে এদের সাথে চেনা জানা হয়ে যায়। আর অনেকে আছে সারা বছর ক্লাস করে, এই রাজারবাগে অনেকে আসছে বা ঢাকাতে, স্যার আমি আপনার অনলাইন ক্লাসের এই ব্যাচের স্টুডেন্ট, বিভিন্ন ব্যাচের নাম থাকে, এই ব্যাচের স্টুডেন্ট, এই ব্যাচের স্টুডেন্ট। ও মানে ভিডিও মুডে কখনো আসে না, এই জন্য চিনার সুযোগ নাই। তো এখন অনেক লোক জেলা থেকে আসতেছে, স্যার আমি আপনার অনলাইনের এই ব্যাচের স্টুডেন্ট, দেখা হয় আর কি। আবার অনেকে আছে দেখলে এমনিতেই চিনবো, কারণ সারা বছর ভিডিও মোডে ছিল। আর যাই হোক, এটা বাদ বাদ জোর করতেছি না, সুযোগ থাকলে আসবেন ইনশাল্লাহ। তো যে প্রশ্নটা করতেছিলাম, আপনাদের কাছে কি মনে হয়, এই যে দুইটা আদালত বললাম, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, এর ভিতরে আপনার কাছে কোনটা পাওয়ারফুল মনে হয়? কোনটাকে বেশি শক্তিশালী মনে হয়? এমনি আপনি কৌতূহলবশত উত্তরটা দেন। আপনার কাছে কোনটা শক্তিশালী আদালত মনে হয়, দায়রা আদালত নাকি ম্যাজিস্ট্রেট আদালত? আচ্ছা, তাহলে পুরাতনটা খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দিচ্ছে, হয়তো আপনারা জানেন বিষয়টা, যাই হোক। তাহলে দায়রা আদালত শক্তিশালী, বড়, পাওয়ারফুল। আর এটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। তো এই দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করার জন্য দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে। একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট, আর এটা হলো কি ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেটকে ইংরেজিতে কি বলা হয়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ইংরেজিতে কি বলা হয়? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা এখন পর্যন্ত কি পাইছি? আদালত হলো দায়রা এবং ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। বিচারক হলো দুই ধরনের, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন আমাদের মূল আলোচনা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4 শ্রেণীর হবে। কত শ্রেণীর? এই বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4টা ধরন আমরা পাবো। তো এই বিচারিক ম্যাজিস্ট্রেটের ভিতরে প্রথম যে বিচারিক ম্যাজিস্ট্রেট, ওনার নাম হলো কি? মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। খুব সহজভাবে নেবেন। আরেকটা কথা আমি বলে নিই আপনাদের জ্ঞাতার্থে এবং সুবিধার্থে, সারা বাংলাদেশের ভিতরে সবাই জানে যে সবচাইতে বেশি মূল বই অনুসরণ করি আমাদের ক্লাসে, এটা সবাই জানে। এবং আপনি নিশ্চিত থাকবেন আমাদের আলোচনা শতভাগ মূল বই থেকে হবে। এই কারণে আপনি পড়ার সময় মূল বইটা বন্ধ রাখবেন। কেন বন্ধ রাখবেন? কারণ মূল বইয়ের মূল আলোচনাটা আমরা করার চেষ্টা করবো যেন সহজে আপনার বোধগম্য হয়। এখন আপনি বইয়ের দিকে তাকাবেন, আমার কথার দিকে তাকাবেন, যখন দেখবেন আপনার ওইখানটাকে এখানে হুবহুব কথাই মিলতেছে না, তখন কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন।
তো মূল বইটা আপনি তখনই দেখবেন ক্লাস শেষ করে আবার একবার রিভিশন পড়বেন, তখন আপনার জন্য বেটার হবে। ক্লাস চলমান সময় বই খোলার কোনো প্রয়োজন নাই, কারণ বই থেকে আলোচনা হচ্ছে। এই জন্য আমাকে লক্ষ্য করার চেষ্টা করবেন। তাহলে কি বলতেছিলাম? বিচারিক ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর হবে? এক, দুই, তিন, চার, পাঁচ। বিচারিক ম্যাজিস্ট্রেট হবে 4 শ্রেণীর। তাহলে এর ভিতরে সবচেয়ে যে বড় বিচারিক ম্যাজিস্ট্রেটের ভিতরে, ওনাকে বলা হয় মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। কি বিচারিক? মুখ্য বিচারিক। ইংলিশে বলা হয়, কি বলা হয়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ইংরেজিতে কি বলা হয়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে মুখ্য বিচারিক। তো এই মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হলো বিচারিক ম্যাজিস্ট্রেটের 1 নম্বর অবস্থানে। এখন প্রশ্ন হলো, এই ম্যাজিস্ট্রেট যদি মহানগর এলাকায় দায়িত্ব পালন করে, তখন তার নামের আগে বলা হবে, মুখ্য বিচারিকের মাঝখানে একটা শব্দ ব্যবহার করবেন, মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট। এই তো, মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট। যেমন ধরেন, আপনার নাম হলো আমিন আলম। ধরেন আপনি কিশোরগঞ্জ জেলায় কর্মরত। তা আপনার নাম হলো কি? কনস্টেবল আমিন আলম, কিশোরগঞ্জ জেলাতে। আমি শুধু কনস্টেবল আমিন আলম সাপোজ। এখন আপনি মহানগর চলে আসছেন, তাহলে আপনার নামের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছে? যে কনস্টেবল মহানগর আমিন আলম। ব্যাস, এই এতটুকুই আর কি পার্থক্য। তাহলে যিনি মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, উনি যদি মহানগর এলাকায় দায়িত্ব পালন করে, তাহলে উনি কি আমরা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বলবো, নাকি মুখ্য মহানগর শব্দটার সাথে যুক্ত করব? মহানগর কথাটার সাথে যুক্ত করব। আর ইংলিশে যদি বলি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট। তো এই যে দুইটা ম্যাজিস্ট্রেট বললাম, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট, এদের কি পাওয়ারের পার্থক্য? এদের কি শিক্ষাগত যোগ্যতার পার্থক্য? এদের কি পদের পার্থক্য, নাকি নামগত পার্থক্য? এদের পার্থক্যটা হলো নামগত পার্থক্য। যেমন জেলায় বলা হয় পুলিশ সুপার, মহানগর এলাকায় বলা হয় ডিসি, এসবিসিআইডিতে বলা হয় এসএস, পুলিশ হেডকোয়ার্টারে বলা হয়, কি বলা হয় পুলিশ হেডকোয়ার্টারে? পুলিশ হেডকোয়ার্টারে কি বলে? এআইজি। পুলিশ হেডকোয়ার্টারে কি বলা হয়? পুলিশ হেডকোয়ার্টারে এআইজি বলা হয়। পদ কিন্তু একটাই, পুলিশ সুপার, কিন্তু নাম 4 জায়গায় 4টে হয়ে গেল। পদমর্যাদা এক, পড়াশোনা এক, সবাই বিসিএস এর পুলিশ ক্যাডার। এই তো। তাহলে আমরা প্রথমটা বুঝলাম তো নাকি? তাহলে প্রথম ম্যাজিস্ট্রেটের নাম কি? মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন আসেন 2 নম্বর অবস্থান। 2 নম্বর অবস্থানেরটা নাম হলো, মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বলা হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা মহানগর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এটা হলো বইয়ের ভাষায়। সহজ ভাষা কি? যদি জেলায় হয়, তাহলে জেলায় বলা হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর যদি মহানগর এলাকায় উনি চলে আসেন, তাহলে ওনার নাম কি হবে? মহানগর এলাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তার মানে বোঝা যাচ্ছে, মহানগর এলাকায় আসলে তার নামের আগে শব্দটা কি ব্যবহার করতে হবে? ম্যাজিস্ট্রেট শব্দের আগে মহানগর শব্দটা ব্যবহার করতে হবে। এটা যে কোনো মহানগরী হোক না কেন। তাহলে প্রথম বড় নাকি মুখ্য বড়, আপনারা এটা বলেন। প্রথম বড় নাকি মুখ্য বড়? তাহলে প্রথমের উপরে আত্ম কিছু, প্রথমের উপরে একটা আছে, এটা এটা কি কি বলা হয় আইনের ভাষায়? এটা কি বলা হয়? মুখ্য, মানে চিফ। এরপরে হলো প্রথম। তাহলে মুখ্য মহানগর এলাকার বাইরে হলে মুখ্য মুখ্য বিচারিক, মহানগর এলাকা হলে মুখ্য মহানগর বিচারিক। এরপরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জেলায়। এখন জেলায় আপনি মুক্তার হোসেন, গাজীপুর জেলা একজন, আপনি কি প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন আপনার পোস্টিং হলো ঢাকা মহানগর এলাকায়। তাহলে আপনি কি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলবেন, নাকি আপনি মেট্রোপলিটন বা মহানগর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলবেন? এখানে এসে আপনাকে বলতে হবে, আমি মেট্রোপলিটন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মহানগর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তার মানে এত জটিল না, হলো নামের আগে মহানগর লাগাই দিবেন। তাহলে মুখ্য বিচারিক, মুখ্য মহানগর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মহানগর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারপরে কি? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 নাম্বারটা। 4 নাম্বারটা হলো কি? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেটের সর্বনিম্ন যে স্তর, সেটা হলো কি? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন আমরা যদি বলি বিচারিক ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এখন মহানগর আর জেলা নিয়ে যাদের অসুবিধা হচ্ছে, তারা আমরা খুব সহজে কি বলবো, যে বিচারিক ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর বা 4 ধরনের। কতে হলো মুখ্য, খতে হলো প্রথম, গতে হলো দ্বিতীয়, ঘতে হলো কি? তৃতীয়।
কথা কি বোঝা গেছে? তাহলে কে বলতে পারবো যে বিচারিক ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? উত্তর হবে 4 শ্রেণীর। কি কি? মুখ্য, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। মুখ্য, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখন আমার প্রশ্ন হলো, এই যে আমরা 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেটটা পড়লাম, এটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রকার পড়লাম নাকি বিচারিক ম্যাজিস্ট্রেটের প্রকার পড়লাম? এটার উত্তর আপনারা দেন। কি ম্যাজিস্ট্রেট পড়লাম? এই 4 প্রকার ম্যাজিস্ট্রেট যে পড়লাম, এটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাকি বিচারিক ম্যাজিস্ট্রেট? শিওর? সবাই বলতেছেন বিচারিক ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তাহলে আমিও বললাম বিচারিক ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, এইখানে বিচারিক ম্যাজিস্ট্রেট আমরা কয় শ্রেণীর পাই? 4 শ্রেণীর, এটা তো শিওর নাকি? এখন আমরা এই 4 শ্রেণীর বাহিরে গিয়ে আরেকটা বিচারিক ম্যাজিস্ট্রেট বের করব। আরেকটা বিচারিক ম্যাজিস্ট্রেট আমরা বের করব। এটা কি জানেন? এই শব্দটা আইনে প্রচুর পাবেন। এটা হলো অতিরিক্ত মুখ্য মহানগর অথবা অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন এটা আমি পড়াবো না, এটা আপনারা বলবেন। দেখি আপনাদের আইকিউ থেকে বলবেন। এটা বই তো বন্ধ, আমি 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 বিশ্বাস করি যে বই বন্ধ রাখছেন। এখন আপনারা বলবেন, আমি যে একটা ম্যাজিস্ট্রেটের নাম বললাম অতিরিক্ত মুখ্য মহানগর বা অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, এটাকে আপনারা কয় নম্বর অবস্থানে দিবেন? ধর ওইখানে তো 4টা ম্যাজিস্ট্রেট আছে। এখন এই অতিরিক্ত শব্দটাকে ধরেন এই 4টের ভিতরে যে কোনো এক জায়গায় ফেলবেন, কয় নম্বরে নিবেন আপনারা বলেন? এটা কি মুখ্যর আগে দিবেন নাকি মুখ্যের পরে দিবেন, নাকি প্রথম শ্রেণীর আগে দিবেন নাকি প্রথম শ্রেণীর পরে দিবেন? বলেন কি করবেন? আচ্ছা, তাহলে এটাকে আপনাকে দিতে হবে প্রথম শ্রেণীর আগে, প্রথম শ্রেণীর আগে এবং মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের পরে। এই দুইটার মাঝখানে এসে বসে যাবে ওনারা কারা? অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট, মুখ্য এর পরে। তাহলে এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করা হয়, ধরেন আপনার কাছে দুইজন ম্যাজিস্ট্রেট আসছে, ধরেন আমি শরীফুল, আলমগীর, নেত্রকোনা আমার কাছে এসে বলতেছে আমি অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, আর এমডি রিপন এসে বলতেছে আমি প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে এখানে আমি কাকে বেশি প্রাধান্য দিব ক্ষমতা অনুসারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে নাকি অতিরিক্ত মুখ্যকে? আপনারা বলেন কাকে বেশি প্রাধান্য দিতে হবে? তাহলে যদিও বা উনি অতিরিক্ত, কার অতিরিক্ত? উনি হলো মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত। তার মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে পদোন্নতি হয়ে আপনার অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হইতে হবে। অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট থেকে পদোন্নতি পেয়ে আপনাকে হইতে হবে কি? মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। আর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট থেকে পদোন্নতি পেয়ে আপনাকে কি হইতে হবে? মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট থেকে পদোন্নতি পেয়ে আপনাকে হইতে হবে দায়রা জজ। কি হইতে হবে? দায়রা জজ, যিনি একটি জেলার বিচার বিভাগের প্রধান। যিনি একটি জেলার বিচার বিভাগের প্রধান, যিনি আইনানুগভাবে এবং আইনানুগভাবে বর্তমান প্রেক্ষাপটে একটি জেলার সর্বোচ্চ ক্ষমতার এবং সর্বোচ্চ সিনিয়র তিনি। এটা নিয়ে জানেন তো আপনারা, রিড করে তারা এই ক্ষমতা নিয়ে নিছে। একটা জেলা সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী এবং সর্বোচ্চ সিনিয়র মূলত জেলা প্রশাসক হিসেবে সবাই জানবেন। কিন্তু ওনারা যেহেতু বিচার বিভাগের, যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্ট ওনাদের মতোই, অতএব ওনারা এটা রিড করে নিছে জেলার মোস্ট সিনিয়র কে, যে যিনি জেলার যে দায়রা জজ, তিনি হলো জেলার সবচেয়ে বড় সিনিয়র। যাই হোক, আমাদের এটা জানার মূল বিষয় না, তবে মানে এটা হলো বাস্তবতা। তো এখন আমরা যে এতক্ষণ পড়লাম বিচারিক ম্যাজিস্ট্রেট, এখন প্রশ্ন যদি হয় যে এই বিচারিক ম্যাজিস্ট্রেট কারা, আহা, বিচারিক ম্যাজিস্ট্রেট কারা, কি, কোথায়, কিভাবে আসলো, এটা প্রশ্ন আসে না? যে আমিও বিচারিক ম্যাজিস্ট্রেট হইতে চাই, হ্যাঁ আপনারা হইতে পারবেন। যদি আপনাদের এখানে কেউ এরকম থাকেন যে বিচারিক ম্যাজিস্ট্রেট হইতে চান, আপনাদের দ্বারাও সুযোগ আছে এটা। তবে কিছু শর্ত। আপনাকে আইনের উপরে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, এলএলবি অথবা এলএলএম ডিগ্রি অর্জন করতে হবে আইন বিষয়ে। অথবা আপনি বিদেশ থেকে ব্যারিস্টারি পড়েও আসতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার বয়স 32 বছরের কম, আপনি একজন বাংলাদেশের নাগরিক, বিদেশে পড়াশোনা করতে গিয়ে বিদেশি কোনো নারীকে বিয়ে করতে পারবেন না। তার মানে বাংলাদেশি কোনো মেয়েকে বিয়ে করতে হবে। আপনার স্ত্রীও যদি বিদেশি নাগরিক থাকে, সেই ক্ষেত্রেও আপনি এটা পাবেন না। তার মানে বয়স হইতে হবে 32 বছরের কম, আইনের উপরে ডিগ্রি থাকতে হবে। কেউ যদি বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি ইকোনমিক্সে, ইংলিশে, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে যাব, না, পসিবল না। আইনের উপরে তার ডিগ্রি থাকতে হবে, আইনের উপরে তার এলএলবি ডিগ্রি থাকতে হবে। আমাদের পুলিশের অনেক লোক, অনেক লোক এখন আইনের উপরে এলএলবি এলএলএম ডিগ্রি করা আছে। আমি অনেককে চিনি, আমার সাথে অনেকে করছে। আমরা যে অফিসে ছিলাম, আমাদের অফিসে প্রায় মানে ম্যাক্সিমাম সবাই করা কমপ্লিট, কেউ বাকি নাই। মানে এটা যে যেখানে করে গণহার এটা হয়ে যায় আর কি।
ঢাকা কেন্দ্রিক অনেকে সুযোগ আছে এটা করার, জেলাতেও সুযোগ আছে করার। যাই হোক, এখন পরবর্তীতে আপনি কি কি করতে হবে? পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষাটার নাম হলো বিজেএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। কি সার্ভিস? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিচারিক কমিশন। এই বিচারিক কমিশনে যখন আপনি কৃতকার্য হবেন, তখন একটা গেজেট প্রকাশ করা হবে। বাংলাদেশ সংবিধানের 113 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক আপনাকে জুডিশিয়াল বা একজন বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করবে। একজন জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করবে। আর এই জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট নিযোগের দুইটা জায়গা: মহানগর এলাকার বাহিরে হলে ফৌজদারি কার্যবিধি আইনের 11 ধারা, মহানগর এলাকার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের 18 ধারা। আর বাংলাদেশ সংবিধানের 100 কত অনুচ্ছেদ বললাম? এখন সংবিধানের অনুচ্ছেদ নিয়ে তো টেনশন করার কোনো দরকার নাই। এক একজনের কেউ, কারো কাছে 133 লেখা আছে, কারো কাছে আবার 113 আছে। ঠিক আছে, হ্যাঁ, 133 অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানের। তাহলে এখানে দুইটা জায়গা পাবো, কারো কাছে পাবেন বাংলাদেশ সংবিধানের 113 অনুচ্ছেদ, আবার কোথাও পাবেন 133 অনুচ্ছেদ। তাই 113 অনুচ্ছেদেই বলা আছে আর কি। যাই হোক, এখন মূল জায়গাটা আমরা আসি প্রথম থেকে আবার। বাংলাদেশে ফৌজদারিতে দুই ধরনের আদালত থাকবে: দায়রা আদালত। আমি একটু সময় নিয়ে জায়গাটা বোঝানোর চেষ্টা করতেছি যেন সারা বছর ম্যাজিস্ট্রেট নিয়ে কোনো অসুবিধা না হয়। দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে: নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4টা শ্রেণীর হবে: মুখ্য বিচারিক, প্রথম শ্রেণীর বিচারিক, দ্বিতীয় শ্রেণীর বিচারিক, তৃতীয় শ্রেণীর বিচারিক। আবার ব্যাখ্যাতে বলতেছে, মুখ্য বিচারিক এবং মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বলতে অতিরিক্ত মুখ্য বিচারিক, অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট যারা, তারাও তাদের অন্তর্ভুক্তই হবেন। অর্থাৎ একজন এডিশনাল এসপিও, একজন পুলিশ সুপার হিসেবে অভিহিত হবেন, এটা বোঝাইতেছে। একজন এএসআই, একজন সাব ইন্সপেক্টর হিসেবে অভিহিত হইতে পারেন। একজন এডিশনাল আইজিপি, আইজিপি হিসেবে অভিহিত হইতে পারেন। ঠিক এরকম ভাবে একজন অতিরিক্ত মুখ্য মহানগর বা অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, তিনিও কি হইতে পারেন? মুখ্য বিচারিক বা মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হতে পারেন। এই তো। এখন যদি আপনাকে বলা হয়, আপনি একজন পুলিশ অফিসার, রাস্তায় একজন ম্যাজিস্ট্রেট আপনাকে পরিচয় দিল, উনি বলতেছে যে আমি কি, আমি একজন তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। কি ম্যাজিস্ট্রেট? তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে আপনি ধরে নেবেন সে সদ্য বাংলাদেশ জুডিশিয়াল কমিশনে কৃতকার্য হয়ে সহকারী দায়রা জজ হিসেবে আদালতে দায়িত্বপ্রাপ্ত আছে। কি হিসেবে? সহকারী দায়রা জজ হিসেবে। অর্থাৎ বিচারকদের ভিতরে রিক্রুট বিচারক, বিচারকদের ভিতরে নতুন বিচারক, তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। আবার একজন যদি এসে বলে যে আমি একজন প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, তাহলে মনে করবেন অনেক বড় পদের একজন অফিসার, একজন প্রথম শ্রেণীর বিচারক তিনি, একজন প্রথম শ্রেণীর একজন বিচারক, প্রথম শ্রেণীর একজন জজ তিনি। আবার কেউ যদি এসে বলে আমি মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, তাহলে মনে করবেন তিনি প্রথম শ্রেণীর উপরে। আবার যদি বলে আমি তো দায়রা জজ, তাহলে বলবেন কাজ শেষ, জেলার ভিতরে তার চাইতে বড় আর কেউ নাই। বিচার বিভাগে একটা জেলার ভিতরে তার চাইতে বড় কেউ আর নাই, তিনি হলো দায়রা জজ। তাহলে এই যে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আমরা পড়লাম না, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট থেকে যখন এক ধাপ উপরে উঠবে, তখন তিনি হয়ে যাবে দায়রা জজ। তখন তিনি কি হবে? দায়রা জজ হবে। তাহলে কি পাস করতে হবে? বিজেএস, বিসিএস কিন্তু না, বিজেএস। বিতে বাংলাদেশ, জেতে জুডিশিয়াল, বি, এস তে সার্ভিস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিচারিক কমিশন। তো আপনি এলএলবি যদি পাস করা থাকেন, আপনি সার্কুলার যদি হয়, আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 8ম মার্চের পরীক্ষা হয়, আইনের উপরে হয়, ইংলিশ, সাধারণ জ্ঞান, সকল বিষয় থাকে এখানে। তবে আইনটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়। আইনটাকে এখানে কি দেওয়া হয়? প্রাধান্য দেওয়া হয় বেশি। আইন জানতে হবে। আচ্ছা, কি হবেন এখান থেকে? এই যে তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর মেট্রোপলিটন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হবেন, দায়রা জজ হবেন। কি হবেন? দায়রা জজ হবেন। আস্তে আস্তে এই দিক থেকে তার আসতে থাকবে। এখন এটা কি ম্যাজিস্ট্রেট পড়লাম আমরা? বিচারিক ম্যাজিস্ট্রেটের প্রকারভেদ। এখন যদি বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কত প্রকার, নির্বাহী ম্যাজিস্ট্রেটটা কি? তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো এমন একজন ম্যাজিস্ট্রেট, এটার আলোচনা আবার সামনে আসতেছে কিন্তু। নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো এমন ম্যাজিস্ট্রেট যার নির্বাহী প্রচুর ক্ষমতা দেয়া থাকে। আপনারা দেখছেন বাংলাদেশের কিছু ভাইরাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, র্যাবের ম্যাজিস্ট্রেট বলে, এই যে নির্বাহী কি সারোয়ার আলম না কি ছিল। তারপরে আপনারা দেখতেছেন ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট, দেখেন না এগুলা? ওনার হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইংরেজিতে বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ওনারা খারাপ,
ওনাদেরকে আইন জানতে হবে না জানতে হবে না? বলেন, আইন জানতে হবে, আইনের উপর পড়াশোনা করতে হবে। এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা দেখতেছেন, ওনাদেরকে আইনের ছাত্র হইতে হবে না হইতে হবে না? বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, তাদেরকে আইনের উপর কি পড়াশোনা করতে হয় নাকি হয় হয় না? আপনারা উত্তর দিবেন হা বা না। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে কোনো আইনের উপরে এলএলবি ডিগ্রি, অন্য অন্য এই বিষয়গুলোর উপর পড়াশোনা করার দরকার নাই। কিছু আইন জানলেই তার হয়। যেমন আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অথবা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অথবা আপনার একটা সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, আপনি বিসিএস অফিসার হইলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য। তখন যখন সিভিল সার্ভিসের সদস্য হিসেবে যারা এডমিন ক্যাডারে মনোনীত হবে, কি ক্যাডারে? এডমিন ক্যাডার, বিসিএস প্রশাসন ক্যাডারের মনোনীত ব্যক্তি যারা, এরাই হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী অফিসার ইউনো, থানা নির্বাহী অফিসার টিউনো, শুনছেন না? নাম শুনছেন না? অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, এসিল্যান্ড, আপনাদের জেলার যে ডিসি, ওনারা কি ম্যাজিস্ট্রেট? ওনারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওনারা কি ম্যাজিস্ট্রেট? এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার মানে এই যে বিভিন্ন ম্যাজিস্ট্রেট দেখতেছেন, ভ্রাম্যমাণ আদালত বসাইতেছে, তারপরে চেকপোস্ট বসাইতেছে, তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় জরিমানা করতেছে, এনারা কি নির্বাহী নাকি বিচারিক? ওনারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ওনাদেরকে সরকার নিযুক্ত করে থাকেন। ওনারা বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর এডমিন বা প্রশাসন ক্যাডার থেকে নিয়োজিত। অর্থাৎ ওরা হলো গা বিভিন্ন কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে বিসিএস এর এডমিন ক্যাডার থেকে পাশ করছে। পাশ করার পরে বলে কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সুপারিশপ্রাপ্ত। কিসে? যদি বিসিএস এর কেউ এডমিন ক্যাডার হয়, বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সুপারিশপ্রাপ্ত। যদি কেউ ফরেন ক্যাডার হয়, তাহলে কি বাংলাদেশ বিসিএস এর যে এক নাম্বার চয়েস যেটা ফরেন ক্যাডার, তাই না? তাহলে সে পররাষ্ট্রতে সুপারিশপ্রাপ্ত। যদি পুলিশ ক্যাডার হয়, তাহলে পুলিশ ক্যাডারে সে কি সুপারিশপ্রাপ্ত। পরবর্তীতে যখন, হ্যাঁ, পরবর্তীতে যখন গেজেট হবে, গেজেট পাওয়ার পরে তাদেরকে ওই জায়গায় নিয়োজিত করা হবে। তাহলে এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের পার্থক্যটা কি? আমি কিন্তু সামনের আলোচনা এখানে করে ফেলতেছি অনেকটা, পরে শুধু ধারাগুলো বসাই দিব। তো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের পার্থক্যটা কি? এই বছর পদোন্নতি পরীক্ষার প্রশ্ন ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট, যারা মূল বই না পড়ছে তারা অনেকে এটা পার্থক্য লিখতেই পারে নাই, লিখতেই পারে না এই জায়গাটা। আচ্ছা, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেটের পার্থক্যটা আমরা আরেকটু পরে বলি। সামনে এই সম্পর্কে দুইটা ধারা আছে স্পষ্ট এই সম্পর্কেই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা হলো 10, বিচারিক ম্যাজিস্ট্রেটের দ্বারা হলো 11। ফৌজদারি কার্যবিধানের 10 দ্বারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফৌজদারি কার্যবিধানের 11 দ্বারাই হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট হবে। আগামীকালকে থেকে সহজ আলোচনা, শুধু মুখস্থ করবেন আর বুঝবেন। হ্যাঁ, আজকে পর্যন্ত একটু কষ্ট হবে। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনাদের বিষয়গুলো, আশা করি। তাহলে যা বলতেছিলাম, আমরা ফৌজদারি কার্যবিধানের 6 ধারা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? আমি একবার ফাইনালি বলতেছি, যাদের জড়তা এখনো রয়ে গেছে। বাংলাদেশে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, এগুলা ব্যতীত আরো বাংলাদেশে 2টা ফৌজদারি আদালত আছে, যার এক নাম্বারটা হলো দায়রা আদালত, 2 নাম্বারটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। এই আদালতের বিচার কার্যক্রম করার জন্য বাংলাদেশে ম্যাজিস্ট্রেটের ধরন হলো 2টা, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর এই বিচারিক ম্যাজিস্ট্রেট গুলোর বিভিন্ন শ্রেণী: মুখ্য, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। মুখ্য এবং প্রথমের মাঝখানে অতিরিক্ত যারা আছে, তারাও মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হইতে পারেন। অর্থাৎ আপনি শহীদুল মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট নেত্রকোনা জেলার, আপনি বিশেষ কোনো কারণ ঢাকা চলে আসছেন, আমি একজন অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, আমি আপনার এই মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারবো। কথা বোঝা যায়? আচ্ছা, এটাই। এই হলো ফৌজদারি কার্যবিধানের কত ধারা? 6 ধারা। 7 ধারা দায়রা বিভাগ, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কতিপয় দায়রা বিভাগ থাকবে, প্রত্যেক দায়রায় একটা করে জেলা থাকবে, কোনো কোনো দায়রায় একাধিক জেলা থাকতে পারে। এটা আপনাদের পড়ার কোনো প্রয়োজন নাই, কোনো কাজে লাগবে না। 8 ধারায় জেলাকে উপজেলায় বিভক্ত করা সরকারের ক্ষমতা। একটি উপজেলা বিভক্ত করলে স্থানীয় একটি থানার সমান হবে। এটাও প্রয়োজন নাই, প্রশ্ন হবে না এখান থেকে। ফৌজদারি কার্যবিধানের 9 ধারা, বাংলাদেশে কতিপয় দায়রা আদালত থাকবে। দায়রা আদালতের বাংলাদেশে কতিপয় এই দায়রা আদালত গুলোর জন্য দায়রা জজ নিযুক্ত করবে। মহানগর এলাকায় অবস্থিত আদালতকে বলা হয়
মহানগর এলাকায় অবস্থিত আদালতকে বলা হয় মেট্রোপলিটন দায়রা আদালত, অথবা মেট্রোপলিটন এলাকায় দায়রা আদালতকে বলা হয় মহানগর দায়রা আদালত। যেমন মহানগর এলাকায় চাকরি করছেন না অনেকেই, বর্তমানে হয়তো অনেকেই করতেছেন বা আগে করে আসছেন, তাহলে আপনার জেলা আদালত কি বলা হয়? কি দায়রা আদালত। জেলা দায়রা আদালত, জেলা দায়রা জজ। মহানগর এলাকায় দায়রা আদালত কি কি বলা হয়? মেট্রোপলিটন দায়রা আদালত। মহানগর দায়রা আদালত কি আদালত? মহানগর দায়রা আদালত। তাহলে ফৌজদারি কার্যবিধানে 9 ধারা 3টা কথা। সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য দায়রা আদালত স্থাপন করবেন, দায়রা জজ নিযুক্ত করবেন, মহানগর এলাকায় অবস্থিত আদালতকে বলা হয় মেট্রোপলিটন দায়রা আদালত। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ফৌজদারি কার্যবিধির 9 ধারা, এগুলো আস্তে আস্তে কঠিন গুলা মূলগুলা পড়তে পড়তে এগুলো আবার কিছু আসবে কথা পরে, অসুবিধা নাই। এখন আসেন ফৌজদারি কার্যবিধানের 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখানে 10-1 থেকে 7 উপধারা পর্যন্ত 60টা কথা বলা আছে। সবকটা কথা নেওয়া আমাদের জন্য জরুরি না। কি বলা আছে মূল বইয়ে? 10-1 বলতেছে সরকার প্রত্যেক জেলায়, প্রত্যেক মহানগর এলাকায়, এটা আপনি মুখস্থ করার বিষয় না, আমি সংক্ষেপে বলে দিব যে আপনি 10 ধারা এতটুকু নিবেন। সরকার প্রত্যেক জেলায়, প্রত্যেক মহানগর এলাকায় এক বা একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করবেন, যাদের মধ্য থেকে একজন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে অভিহিত হবেন। 10-1। 10-2 ধারায় বলতেছে সরকার একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত করবেন, যিনি জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বগুলো পালন করবেন। 10-3 বলতেছে যেখানে জেলা ম্যাজিস্ট্রেটের পদ শূন্য, সেখানে সরকার অন্য কোনো ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করার জন্য ক্ষমতা প্রদান করতে পারবেন। 10-4 বলতেছে অন্য অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, টিউনো, এসিলেন্ট, তারা তাদের দায়িত্বগুলো জেলা ম্যাজিস্ট্রেট বন্টন করে দিবেন। 5 বলতেছে সরকার সমীচীন মনে করলে বাংলাদেশের এডমিন ক্যাডার বা প্রশাসন ক্যাডারের মনোনীত ব্যক্তি থেকে এই ধরনের ম্যাজিস্ট্রেট নিযুক্ত করবেন। 6 বলতেছে 10-4 যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা তাদের দায়িত্বগুলো পালন করবেন। 10-7 বলতেছে মহানগর এলাকার যারা পুলিশ কমিশনার, তারা এই ধারার ক্ষমতা বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন না। মানে 10 ধারায় কমিশনারদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় নাই, অন্য আইনে দেওয়া হয়েছে ক্ষমতাটা। তো এখন আমরা কি নিব? নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়? আমরা লিখবো সরকার প্রত্যেক জেলায়, প্রত্যেক মহানগর এলাকায় বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের মনোনীত ব্যক্তিদেরকে যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত করেন তাদেরকে বলা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেমন জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ওনারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধানের 10 ধারা। কথা বুঝে আসছে? যদি বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি, আপনি বলবেন সরকার যে সমস্ত ব্যক্তিদেরকে বিসিএস এর এডমিন ক্যাডারে মনোনীত করেন, এই এডমিন ক্যাডারের মনোনীত যে সমস্ত সদস্য, তাদেরকে বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধানের কত ধারা? 10 ধারা। কে নিয়োজিত করেন? সরকার। কোথায় থেকে? বিসিএস এর এডমিন বা প্রশাসন ক্যাডারের মনোনীত ব্যক্তিকে। তাহলে শিক্ষাগত যোগ্যতা কি? সর্বনিম্ন স্নাতক বা অনার্স পাস করতে হবে। মাস্টার্সের কোনো প্রয়োজন নাই, অনার্স পাস করলে বিসিএস হওয়া যায়, তাই না? তাহলে অনার্স কমপ্লিট হইতে হবে এবং এই বাংলাদেশ এই সিভিল সার্ভিসের পরীক্ষায় থেকে কৃতকার্য হইতে হবে। এই হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে বিচারিক ম্যাজিস্ট্রেট কি? ফৌজদারি কার্যবিধানের 11 ধারায় হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। তো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট এই কথাগুলো আমরা প্রথম কোথায় পাইছি? এই শব্দগুলো প্রথম আমরা কোথায় পাইলাম? নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট, এই কথাগুলো আমরা প্রথম ফৌজদারি কার্যবিধানের কত ধারায় পাই? মনে আছে? হ্যাঁ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের প্রথম কথাগুলো পাই ফৌজদারি কার্যবিধানের 6 ধারা। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাকে বলে, কোথায় থেকে আসে, এটার আলোচনা কত ধারায়? 10 ধারায়। এখন বিচারিক ম্যাজিস্ট্রেট কি, কোথায় থেকে আসে, এটার আলোচনা কি? 11 ধারায়। বাংলাদেশ সংবিধানের 113 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের মনোনীত ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করেন তাদেরকে বলা হয় জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধি আইনের 11 ধারা। এখানে 11-2 বলতেছে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট বিচারিক যারা আছে তারাও বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা পালন করতে পারবেন। 3-2 দরকার নাই, একটু 4টা নিবেন, 11-4টা। 11-4 বলতেছে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন। তবে যখন তিনি বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবেন তখন তিনি তার নির্বাহী ক্ষমতা হারাবেন। যেমন আপনার নাম হাবিবুর রহমান, আপনি ধরেন ময়মনসিংহ জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতেছেন, কিরকম? যেমন ধরেন আপনি ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক,
তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট না আপনি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন হঠাৎ করে সরকার আপনাকে হাইকোর্টের সাথে পরামর্শ করে আপনাকে ময়মনসিংহ জেলার দায়রা আদালতে বিচার কার্যক্রম করার জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দিছে। আপনি এখন জজ। আপনি এখন কি? আপনি এখন জজের দায়িত্ব পালন করতেছেন। এখন কি আপনি একসাথে দুইটা দায়িত্ব পালন করবেন না শুধু জজেরটা পালন করবেন? তখন আপনি জেলা প্রশাসকের দায়িত্ব আর পারবেন না, আপনাকে জজের দায়িত্ব পালন করতে হবে। না, হিসাব এখন যে আপনি যে প্রশ্ন করছেন মেহেদি ভাই, প্রশ্নগুলো ক্লাস শেষে দিয়ে তাহলে উত্তরটা দিতে সুবিধা হবে। নাহলে রেকর্ড করার সময়, রেকর্ডটা শোনার সময় এটা অনেকের বিরক্তির কারণ হয়। হ্যাঁ, এটা এটা আসলে ক্ষমতা যে যার জায়গায় সে তাকে বেশি মনে করে। এখন আপনি আদালতের বিচার কার্যক্রমে যখন যাবেন, তখন একজন জজের যে কি পাওয়ার, এটা আদালতে যে না গেছে, প্রসিকিউশনে যে কাজ না করছে, সে বুঝবে না জজ সাহেবের কি পাওয়ার। ইভেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা উপজেলা নির্বাহী কর্মকর্তার যে কি পাওয়ার, তার কাছে যে না গেছে, বিভিন্ন প্রয়োজনে যে না পড়ছে, সে বুঝবে না একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি পাওয়ার। তাই না? পাওয়ারটা স্থান কাল পাত্র ভেদে এক এক সময় এক এক রূপ ধারণ করে। এক এক সময় কি করে, এখন জেলার ভিতরে জেলার দায়রা জজ যিনি, তিনি বলে সবচেয়ে আমার বেশি পাওয়ার। তাহলে ওনার কাছে শুধু বিচারিক পাওয়ারটাই আছে, আর কিছু পাওয়ার নাই। আর যিনি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক, তার কাছে কি? জেলার বাজেট, জেলার ত্রাণ, জেলার প্রশাসন, জেলার শান্তি শৃঙ্খলা, জেলার যাবতীয় কল্যাণ কার কাছে? বলেন কার কাছে? এলাকার সাধারণ পাবলিক কি জেলা দায়রা জজের কাছে কোনো কাজের জন্য যাবে? স্কুল কলেজের মাদ্রাসার প্রতিষ্ঠানের সভা সমাবেশে ওনারা সভাপতি করবে, প্রধান অতিথি করবে? কারণ ওনাদের তেমন কোনো লাভ নাই। তো লাভ কাকে দিয়া? জেলার ডিসি, জেলা ম্যাজিস্ট্রেটকে দাওয়াত করলে লাভ আছে, কারণ ওনার কাছে অনেক সুযোগ সুবিধা, ক্ষমতা ওনার কাছে সরকার দিয়া রাখছে। তাহলে ডিসি মনে করে আমি বড়, দায়রা জজ মনে করে আমি বড়। কেউ কাউকে ছোট ভাবে না নিজের জায়গা থেকে। এটাই স্বাভাবিক, তাই না? যে আনসারের চাকরি করে সে বড় করে যে পুলিশের চাইতে আমি বড় মনে করে না। তার ধারণা কিন্তু এরকম যে পুলিশের চাইতে আমার পাওয়ার কি বেশি, এটা কিন্তু তার একটা ধারণা। তার নিজের জায়গা থেকে কেউ কাউকে ছোট ভাবে না সাধারণত। আচ্ছা, এখন জায়গাটা আসেন, মূল জায়গাটা কি বলতেছিলাম। তাহলে 11-4 ধারাটা আমরা কি বলতেছিলাম? যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেউ, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেউ বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যাইতে পারে। এখন পার্থক্য পড়তে আপনার সুবিধা হবে। আমরা এখন কি পড়বো? নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংজ্ঞাগত পার্থক্য: সরকার প্রত্যেক জেলায় মহানগর এলাকায় বিসিএস এর প্রশাসন ক্যাডারের মনোনীত ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করেন, তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের 113 অনুচ্ছেদ অনুসারে জুডিশিয়াল সার্ভিসের মনোনীত ব্যক্তিকে যে নিয়োজিত করেন তাকে বলা হয় বিচারিক ম্যাজিস্ট্রেট। আচ্ছা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেন রাষ্ট্রপতি, না সরকার, বিচারিক ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি। আচ্ছা, এখানে সাংবিধানিক আরো ঝামেলা আছে, এতটা ভিতরে যাওয়ার দরকার নাই। আপাতত মূলত দুইটাই রাষ্ট্রপতি কর্তৃকই। এরপরে আসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিসিএস এর এডমিন বা প্রশাসন ক্যাডারের মনোনীত ব্যক্তি। আর যে ব্যক্তি বিচারিক ম্যাজিস্ট্রেট, তিনি বাংলাদেশ বিসিএস বা জুডিশিয়াল সার্ভিসের মনোনীত ব্যক্তি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্বাহী ক্ষমতা, কি ক্ষমতা? নির্বাহী ক্ষমতা: ভ্রাম্যমাণ আদালত, মোবাইল কোর্ট বসানো, গাড়ি ঘোড়া তল্লাশি করা, দোকান পরিদর্শন করা, দ্রব্যমূল্যের দাম বেশি কেন এগুলা করা, এলাকার ভিতরে গান বাজনা ইত্যাদি তাৎক্ষণিক বন্ধ করা। এগুলা কার? এগুলো হলো নির্বাহী ক্ষমতা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের। বিচারিক ম্যাজিস্ট্রেট হলো বিচারিক ক্ষমতা: 1 বছরের দণ্ড প্রদান করা, 2 বছরের দণ্ড প্রদান করা, সাক্ষ্য প্রমাণে আসামিকে খালাস দেয়া ইত্যাদি। তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা? বিচারিক ক্ষমতা। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা যায়, যায় কি না? একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা যায়, কিন্তু একজন বিচারিক ম্যাজিস্ট্রেটকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা যায় না। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 10 ধারা, বিচারিক ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 11 ধারা। নিচে উদাহরণ দিয়ে দিবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ইত্যাদি। বিচারিক ম্যাজিস্ট্রেট হলো প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, দায়রা জজ ইত্যাদি। এই হলো পার্থক্য। তাহলে সংজ্ঞাগত, নিয়োগগত, কে নিয়োগ করবেন, ধারাগত, একজন কার কি ক্ষমতা, কাদেরকে কারা নিয়োজিত করেন, কারা কারা নির্বাহী ম্যাজিস্ট্রেট, কারা কারা বিচারিক ম্যাজিস্ট্রেট। নিচে দিয়ে দিব এক পাশে 10 ধারা, এক পাশে ফৌজদারি কার্যবিধি আইনের 11 ধারা।
এখন আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট, এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, একজন ব্যক্তি যদি এসে বলে যে আমি উপজেলা নির্বাহী অফিসার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আপনি কি মনে করবেন? মনে মনে উত্তর দেন। কেউ এসে বলতেছে আমি উপজেলা নির্বাহী অফিসার, তাকে কি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনে করবেন নাকি বিচারিক? উপজেলা নির্বাহী অফিসার বলতেছে, আপনি তাকে কি ম্যাজিস্ট্রেট মনে করবেন, নির্বাহী নাকি বিচারিক? তাকে আপনাকে মনে করতে হবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আপনাকে ধরে নিতে হবে তিনি এই লোকটা বিসিএস অফিসার, এই লোকটা কি, উনি একজন বিসিএস ক্যাডার, এটা আপনাকে বুঝে নিতে হবে যে বিসিএস ক্যাডার উনি। একজন এসে বলতেছে আমি একজন দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, তখন আপনি বুঝতে হবে এই লোকটা আইনের উপর পড়াশোনা করছে, উনি একজন জজ। উনি একজন কি, তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট মানে কি জজ। বিচারিক ম্যাজিস্ট্রেট মানে কি, সর্বনিম্ন একজন তৃতীয় শ্রেণীর জজ তিনি, জুডিশিয়াল। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট মানে তিনি বিসিএস অফিসার। ওকে, তাহলে পুলিশ অফিসার কি নির্বাহী ম্যাজিস্ট্রেট? পুলিশ অফিসার কি নির্বাহী ম্যাজিস্ট্রেট হইতে পারে? হ্যাঁ, পুলিশ অফিসারকেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া যাইতে পারে। যখন তাকে দেওয়া হবে তখন তিনি শুধু নির্বাহী হবে না, তখন তিনি স্পেশাল এক্সিকিউটিভ, বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে যাবে ফৌজদারি কার্যবিধি আইনের 12(2) দ্বারা। তাহলে পুলিশ অফিসার বিশেষ ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবেন, শুধু এক্সিকিউটিভ হবে না, স্পেশাল এক্সিকিউটিভ, বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে যাবেন তিনি। কখন, কোথায়, কিভাবে, এই সম্পর্কে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারা। 12 ধারার মূল আলোচনার বিষয়বস্তু হলো, ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারার মূল আলোচনার বিষয়বস্তু হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট। কি ম্যাজিস্ট্রেট? স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। তাহলে একদম সংক্ষেপে যদি পড়েন যে স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে বলে, তাহলে এক সময় আমরা পড়তাম বিশেষ সময় বিশেষ এলাকায় বিশেষ কাজের জন্য যে ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করা হয় তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বলা হয়, তাই না? আচ্ছা, আমরা ওইভাবে পড়বো না। এই ফৌজদারি কার্যবিধানের 12-তে 12 1 2 3 4 5 6 6টা উপধারা আছে। যদি একটু গভীরে নিতে চান তাহলে পুরোটাই নিতে পারেন, আর যদি মনে হয় আমি একদম সংক্ষেপে নিব তাহলে 12 1 2 নিলেই হয়ে যেতে পারে, অথবা শুধু 12 ধারা পড়বেন। 1 6 আলাদা কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমি মূলটা বলি, পরে সহজ করে দিচ্ছি। ফৌজদারি কার্যবিধানের 12 1 ধারায় বলতেছে সরকার বিশেষ অথবা এক বা একাধিক বিশেষ শ্রেণীর মামলা অথবা মহানগর এলাকার বাইরের কোনো মামলা পরিচালনা করার দায়িত্ব সরকার কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রদান করতে পারে। তাহলে মামলা পরিচালনা করা সাধারণত কাদের কাজ? মামলা পরিচালনা করা সাধারণত কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ নাকি বিচারিক ম্যাজিস্ট্রেটের? বলেন তো। বিচারিক ম্যাজিস্ট্রেটের। কিন্তু সরকার ইচ্ছে করলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা মামলা পরিচালনা করার ক্ষমতা দিতে পারেন। আর যখন তাদেরকে এই ক্ষমতাটা প্রদান করা হবে 12 1 ধারায়, 12 2 ধারায় তাদেরকে বলা হবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানেই শেষ নয়, পুলিশ অফিসার যিনি এএসপি এর উপরে বা সহকারী পুলিশ কমিশনারের নিম্নে নয়, এই সমস্ত অফিসারদেরকে, অর্থাৎ এএসপি থেকে আইজি পর্যন্ত পুলিশ অফিসার যারা আছেন তাদেরকে পুলিশ প্রবিধানের 35-এর শর্ত সাপেক্ষে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধীকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির ইত্যাদি কারণে বা অপরাধীকে অন্বেষণ করার কারণে যতটুকু প্রয়োজন ততটুক পর্যন্ত পুলিশ অফিসারকেও এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা যাইতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 12-1, পুলিশ প্রবিধানের 35-এর পুলিশ আইনের 5 ধারা। পুলিশ আইনের 5 ধারা আমরা এই জন্য ব্যবহার করি যে আইজিপি মহোদয় সমগ্র বাংলাদেশে একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতার অধিকারী। তবে শর্ত কি? পুলিশ প্রবিধানের 35-এর শর্ত। এই জন্য আমরা সাথে ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারা ব্যবহার করতে পারি। এই জন্য স্পেশাল ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারায় যখন আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেট বলি তখন আমরা 3টা ধারা ব্যবহার করি। পুলিশ আইনের 12 ধারা, পুলিশ প্রবিধানের 35 বিধি, পুলিশ আইনের 5 ধারা। 12 5 35, 12 5 35, এ হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট। ফৌজদারি 12 ধারা, পুলিশ আইনের 5 ধারা, পুলিশ প্রবিধানের 35 বিধি। তাহলে 12 ধারায় কেন আসছে কথাটা? এএসপি থেকে উপরে যারা, তারা শর্ত সাপেক্ষে, শর্তগুলা কোথায়? পুলিশ প্রবিধানের 35-এর শর্ত। শর্ত কি? অপরাধ দমন অন্বেষণ, অপরাধীকে গ্রেপ্তার বা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার জন্য পুলিশ অফিসারকেও এই স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যায়। এখন এটা এমসিকিউ প্রশ্ন। পুলিশ অফিসারকে যখন অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার করার জন্য ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় তখন পুলিশ অফিসারকে কি বলা হয়? বিশেষ পুলিশ বলা হয় নাকি তাকে বিশেষ ম্যাজিস্ট্রেট বলা হয়? তখন কিন্তু তাকে কি বলা হয়? বিশেষ বা স্পেশাল ম্যাজিস্ট্রেট বলা হয়। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি আইনের 12-1-এর 2টা কথা। কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মামলা পরিচালনার ক্ষমতা দিতে হয়, দেওয়া যাইতে পারে।
এবং পুলিশ অফিসারকেও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যায়, তখন 12(2) ধারা মোতাবেক তাদেরকে বলা হয় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আর ফৌজদারি কার্যবিধির 12(3)-এ বলতেছে সরকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেটের যে মামলা পরিচালনা করার ক্ষমতা, এগুলো যে কোনো ম্যাজিস্ট্রেটকে দিতে পারে। 12(3) দ্বারাই যখন তাদেরকে এই ক্ষমতা প্রদান করা হয়, 12(4) দ্বারাই তাদেরকে বলা হয় স্পেশাল ম্যাজিস্ট্রেট। কি বলা হয়? স্পেশাল ম্যাজিস্ট্রেট। আর 12(5)-এ বলতেছে সরকার কোনো মহানগর এলাকার ম্যাজিস্ট্রেটকে, মহানগর এলাকার কোনো ম্যাজিস্ট্রেটকে মামলা পরিচালনার জন্য মহানগর এলাকার বাইরে প্রেরণ করতে পারেন। 12(6) দ্বারা তাদেরকে বলা হয় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি বলা হয়? স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন যদি বলেন না আমি এগুলো তো নিব না, আমার জন্য এটা কষ্টসাধ্য, খুব অসুবিধা হবে না, 12 দ্বারা সংক্ষিপ্ত মূল আলোচনা কি? মূল আলোচনা হলো এটাই: সরকার মামলা পরিচালনা করার ক্ষমতা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রদান করতে পারেন। অপরাধ দমন, অন্বেষণ বা আসামিকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অফিসারকে ওই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করতে পারেন 12(1) আর 12(2) ধারা মোতাবেক। তাদেরকে বলা হয় কি? স্পেশাল। তাদেরকে বলা হয় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধানের 12(2)। যদি 12(1)(2) লিখতে অসুবিধা হয়, একদম ডিরেক্ট লিখবেন ফৌজদারি কার্যবিধানের 12 ধারা, পুলিশ আইনের 5 ধারা, পুলিশ প্রবিধানের 35 বিধি। পুলিশ প্রবিধানের কত বিধি? 35 বিধি। আচ্ছা, এর কি রিভিশন দিয়ে শেষ করবো না আরো সামনের দিকে যাব? যদি বুঝতে কষ্ট না হয় তাহলে যাবো সামনের দিকে, আর যদি মনে হয় না আজকে এই পর্যন্তই, তাহলে এটা আবার পুরোটা রিপিট করে আজকে শেষ করে দিব এই পর্যন্ত। যেহেতু প্রথম শুরু হয়েছে, 35-এর ক্ষয় হবে, যদি খ দিতে অসুবিধা হয় তাহলে 35 দিবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? যেহেতু নতুন প্রাথমিক শুরু হয়েছে, অনেকের জন্য একটু লোড হইতে পারে, 2-4টা ক্লাস গেলে এটা মোটামুটি ফ্রি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি 6 দ্বারা 10 দ্বারা 11 12 দ্বারা বুঝতে পারেন তাহলে মোটামুটি অনেকটাই বুঝে গেছেন। হ্যাঁ, এরপরে এই অধ্যায়ের আর কিছু ধারা আছে, লাস্টে 18 ধারা আছে। মহানগর এলাকার জন্য বিচারিক ম্যাজিস্ট্রেট নিযুক্ত, 22-25 জাস্টিস অফ দ্য পিস। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, পরবর্তীতে এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 6 ধারা হলো ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে: দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে: বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4 শ্রেণীর হবে: মুখ্য বিচারিক বা মুখ্য মহানগর বিচারিক, মেট্রোপলিটন বা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তারপরে আরেকটা হলো অতিরিক্ত মুখ্য মহানগর বা অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, যিনি, তিনিও মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে অভিহিত হইতে পারেন। 9 ধারা বাংলাদেশে যে দায়রা আদালত গুলা সরকার স্থাপন করবে, এটার জন্য দায়রা জজ নিযুক্ত করবে। মহানগর এলাকায় অবস্থিত আদালতকে বলা হবে মেট্রোপলিটন দায়রা আদালত। সরকার প্রত্যেক জেলায়, মহানগর এলাকায় বিসিএস এর এডমিন বা প্রশাসন ক্যাডারের মনোনীত ব্যক্তিকে যে ধরনের ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করেন, ওনারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ সংবিধানের 113 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের মনোনীত ব্যক্তিকে মুখ্য বিচারিক বা অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করতে পারবেন। 11(4)-এ বলতেছে জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও সরকার ইচ্ছে করলে বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রদান করতে পারেন, তখন তিনি তার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। 12 ধারা হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট। সরকার মামলা পরিচালনা বা বিশেষ বা এক বা একাধিক বিশেষ মামলা পরিচালনার দায়িত্ব যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রদান করতে পারেন। পুলিশের সহকারী, পুলিশ সুপারের নিম্নে নয় এমন পদমর্যাদার অফিসারকেও অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার ইত্যাদি কার্যক্রমের জন্য তাদেরকেও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যায়, যতটুকু প্রয়োজন ততটুকু, তার বেশি নয়। আর এদেরকে বলা হয় স্পেশাল ম্যাজিস্ট্রেট বা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের। তাহলে 6 ধারা হলো ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, 9 ধারা খুব গুরুত্বপূর্ণ, 10 ধারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11 ধারা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট, 12 ধারা হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট। 12 ধারা কি? স্পেশাল। আর বিচারিক ম্যাজিস্ট্রেট যদি মহানগর এলাকার জন্য, অধ্যায় তো শেষ হবে, অসুবিধা নাই, অধ্যায়টা এই অধ্যায়ের এগুলাই গুরুত্বপূর্ণ ধারা। মহানগর এলাকার জন্য যদি নিয়োজিত করা হয় তাহলে 18 ধারা। মহানগর এলাকার জন্য যদি বিচারিক ম্যাজিস্ট্রেটটা নিয়োজিত করা হবে তাহলে এটা হবে ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা? 18 ধারা। অধ্যায় ভিত্তিক নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই, কারণ ক্লাসের বিষয়টা বুঝতে হবে, যে আলোচনাগুলো একদমই নতুন, ম্যাজিস্ট্রেটের বিষয়টা বোঝানো একটু ক্রিটিক্যাল। আমরা
আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, হয়তো নতুন তো, ম্যাক্সিমামই তো নতুনই আপনারা। আইনের আলোচনার ক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের আপোষ নাই, এত পরিমাণ আলোচনা হবে। যখন একটু আপনার কাছে বিষয়টা ইজি হয়ে যাবে তখন মানে অনেকগুলা দ্বারা প্রতিনিয়ত ক্লাস আলোচনা হবে, কারণ অনেকগুলা পড়া পড়তে হয় তো, মূল মূল জায়গাগুলা। এটা টেনশন করে না, প্রাথমিক ক্লাস একটু স্লো হোক। এক দুইটা আগামী ক্লাস থেকে, আগামী ক্লাসে আপনাদের আলোচনার বিষয়বস্তু হবে ফৌজদারি কার্যবিধি আইনের 4th অধ্যায়। 3য় অধ্যায়ের আলোচনা আমরা পরে করব। 3য় অধ্যায়ের আলোচনা আমরা পরে করব। আদালতের ক্ষমতা, কোন দণ্ডবিধি আইনের অপরাধের বিচার কোথায় হবে, অন্যান্য অপরাধের বিচার কোথায় হবে, কিশোর অপরাধের ক্ষেত্রে কি করণীয়, হাইকোর্ট বিভাগ কি দণ্ড দিতে পারে, দায়রা আদালত কি দণ্ড দিতে পারে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারে। এগুলো আমাদের এখন খুব জরুরি না, সময় আসলে এগুলো আলোচনা করব পরিস্থিতি বুঝে। পরবর্তী আলোচনা আগামীকালকে, আগামী ক্লাসে 4th অধ্যায় জনসাধারণ কর্তৃক পুলিশ অফিসারকে, ম্যাজিস্ট্রেটকে এবং গ্রেপ্তারকারীকে সাহায্য প্রদান, তথ্য এবং সংবাদ প্রদান সম্পর্কিত। ও অধ্যায়ের দ্বারা হলো 4টা, খুবই গুরুত্বপূর্ণ: 42, 43, 44, 45। মূল একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, তাহলে আগামী ক্লাস আপনাদের জন্য সহজ হবে। হ্যাঁ, একটু আমি মানে আগামী ক্লাসটা কি হবে এক নজরে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। প্রত্যেক জনসাধারণ যুক্তিসঙ্গতভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা বিচারিক ম্যাজিস্ট্রেট, এই যে আলোচনা পাইছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন যদি আপনি এই আজকে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট না বুঝেন, তাহলে সারা বছর শুধু নির্বাহী আর বিচারিক নিয়ে ঝামেলা লাগবে আপনার। তাহলে জনসাধারণ সাহায্যটা কাকে করবে, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নাকি বিচারিক ম্যাজিস্ট্রেটকে? দুই ধরনের ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে, এবং পুলিশ অফিসারকে সাহায্য করতে কি থাকবে, বাধ্য থাকবে। 42-এর কতে হলো গ্রেপ্তার, পলায়ন প্রতিরোধের ক্ষেত্রে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট যাকে গ্রেপ্তার করতেছে সেই গ্রেপ্তার করার সময় অথবা পলায়ন করলে পলায়ন প্রতিরোধের সময়। আরেকটা হলো শান্তি শৃঙ্খলা দমন প্রতিরোধ, সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য থাকবেন 42 দ্বারা। আচ্ছা, আরো আলোচনা আছে, ওগুলো ভাষ্য থেকে আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সাহায্য করতে কি থাকবেন, বাধ্য থাকবেন। তারপরে হলো, আচ্ছা, কি হলো, আমি কি আসি ক্লাসে দেখা যাচ্ছে আমাকে? কে অপশনটা চালু করছেন এটা? স্বপন কান্তি, কি করতেছেন? স্ক্রিনটা শেয়ার করছেন? আচ্ছা, এরপরে আসেন, তাহলে 42 দ্বারা সাহায্য করতে বাধ্য গ্রেপ্তার করার ক্ষেত্রে, পলায়ন প্রতিরোধের ক্ষেত্রে, আর হলো শান্তি শৃঙ্খলা বা সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। আর 42-এর, এটা হলো 42 দ্বারা, 42-এর ক এবং খ দুইটা ক্ষেত্রে আবার সাহায্য করতে বাধ্য নয়। এগুলো নজির আলোচনা আগামী ক্লাসে বলবো। 43 দ্বারা পুলিশ ব্যতীত অন্য যে ব্যক্তি পরোয়ানা কার্যকর করবেন তাদেরকে অন্য কোনো ব্যক্তি সাহায্য করবেন বা করতে পারবেন। 44 দ্বারা হলো কতিপয় ব্যক্তি, মানে কিছু ব্যক্তি, তারাও কি করবেন, কতিপয় অপরাধের সংবাদ দিয়া পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে কি করবেন, সাহায্য করবেন। এখানে দণ্ডবিধির 35টা অপরাধের কথা বলা আছে। এগুলা নির্দিষ্ট কিছু ধরন বলা আছে: রাষ্ট্রদ্রোহ, বেআইনি সমাবেশ দাঙ্গা, চুরি ডাকাতি দস্যুতা, অপরাধমূলক অনধিকার প্রবেশ, অনিষ্ট, খুন। এরকম 9টা ধরন আছে এখানে। এটা আমরা আগামী ক্লাসে বিস্তীর্ণ আলোচনা করব। এগুলো যদি সাহায্য না করে, সংবাদ না দেয়, তাহলে দণ্ডবিধান 176, 202 দ্বারা শাস্তি ভোগ করবেন। আর 45 দ্বারাই বলতেছে গ্রাম প্রধান, জমির মালিক, হিসাব নবিদ যারা আছে, এই সমস্ত ব্যক্তিগণ কি করবেন, কয়েকটা বিষয়ে অপরাধের সংবাদ দিয়ে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য থাকবেন। ওইখানে 6টা ক্ষেত্র আছে। প্রথম হলো, সেই যে গ্রামের জমির মালিক বাসিন্দা, সেই গ্রামের ভিতরে কোনো চোরাই মাল ক্রয় বিক্রয় করে এরকম কোনো এজেন্ট সম্পর্কে। আর 2 নম্বর হলো ঠক ডাকাত পলাতক আসামি ঘোষিত অপরাধী সম্পর্কে। তৃতীয়ত হলো দণ্ডবিধি আইন অনুসারে বেআইনি সমাবেশ দাঙ্গার অপরাধের সাথে জড়িত ব্যক্তি সম্পর্কে। গত হলো কোনো অজ্ঞাত নিখোঁজ বা অপমৃত্যুর সম্পর্কে। উমতে হলো বিদেশে অপরাধ করে আসলে দেশে অপরাধ হয় এরকম অপরাধ সম্পর্কিতে। আর এটা হলো এলাকার শান্তি শৃঙ্খলা অপরাধ প্রতিরোধের বিষয় সম্পর্কে সংবাদ দিয়ে সাহায্য করতে বাধ্য থাকবে ফৌজদারি কার্যবিধি আইনের 45 দ্বারা। যদি সম্ভব হয় আগামীকালকে এই আলোচনা শেষ করে 5ম অধ্যায় গ্রেপ্তার পলায়ন প্রতিরোধের আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে
তাহলে করতে পারেন। হ্যাঁ দিব ইনশাল্লাহ, এক দুইটা ক্লাস হোক দিব।